আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজটা শুরু হতে বেশি দিন বাকি নেই। আগামীকাল থেকেই চট্টগ্রামে 3 ম্যাচের টি-20 সিরিজটা শুরু হতে চলেছে এবং বাংলাদেশের জন্য বড় গুড নিউজটা হচ্ছে ক্যাপ্টেন লিটন কুমার দাস ইনজুরি শেষে ফিরে এসেছেন। আজকেই আমরা দেখলাম লিটন কুমার দাস এবং শাই হোপ, যিনি ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন, দুজন মিলে ওই টি-20 ট্রফিটার সঙ্গে ছবিটা তুলেছেন এবং বাংলাদেশের সমর্থক হিসেবে আমাদের সবার একটা নতুন আশার জায়গার জন্ম হচ্ছে। আমরা আসলে টি-20 ক্রিকেটে বলতে গেলে এখন আমাদের সেরা সময়টাই কাটাচ্ছি এবং খুব ভালো ক্রিকেট আমরা খেলছি। যদি 3টা ফরম্যাটের কথা চিন্তা করি, বাংলাদেশের কোন ফরম্যাটে তারা এই মুহূর্তে সবচেয়ে ভালো ফর্মে আছে, আমি বলবো যে টি-20 ক্রিকেটে অবভিয়াসলি, এবং সেই জায়গাটায় বাংলাদেশ আরও একটা টি-20 সিরিজ খেলবে এবং বিশ্বকাপটা সামনে রেখে আসলে প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা দলই আপনি দেখবেন এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে নিজেদেরকে ঝালাই করে নেওয়ার একটা সুযোগ খুঁজবে, নিজেদের বেস্ট কম্বিনেশন স্কোয়াড তৈরি করার চেষ্টা করবে এবং ওই যে কন্ডিশনটা থাকবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, সেখানে আসলে কোন স্কোয়াডটা নিয়ে গেলে দলের জন্য বেস্ট হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও ফাইনাল প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ রয়েছে। অন্যান্য অনেক দলের তুলনায় আমি বলবো বাংলাদেশ খুব ভালো একটা জায়গার মধ্যে রয়েছে, কারণ বাংলাদেশ বিগত কয়েকটা সিরিজ ধরে আমরা দেখছি, 2025-এর শুরু থেকে যদি চিন্তা করি, এই বছর বেশ কয়েকটা টি-20 সিরিজ আমরা খেলেছি এবং সফলও হয়েছি লিটন কুমার দাসের আন্ডারে। স্কোয়াডটা কিন্তু মোটামুটি একই থাকছে, খুব একটা বেশি পরিবর্তন আমরা দেখছি না, হাতে গোনা একটা দুটো পরিবর্তন হয়তো আমরা দেখি, কিন্তু এছাড়া এই পুরো দলের যে কোরটা আছে সেটা একই রকম রয়ে গেছে। কিছু জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ তাদের লিডারশিপের জায়গাটায় খানিকটা চিন্তা ভাবনা করতে পারে যে তারা আসলে কি প্ল্যান করছে। ফর এক্সাম্পল, লিটন দাস যখন ইনজুর্ড হয়েছিলেন তখন বাংলাদেশ জাকের আলীকে ক্যাপ্টেন্সি দিয়েছিল, সেটা খানিকটা প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার ছিলই, কারণ জাকের আলীকে কি আসলেই বাংলাদেশ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল হিসেবে ভাবছে কিনা ভবিষ্যতের জন্য, সেটা যদি হয়ে থাকে তাহলে একটা লজিক থাকে, কিন্তু এইটাও করার পেছনে তো নিশ্চয়ই কোনো যুক্তি বা কারণ থাকা উচিত, সেই কারণটাও আমরা কেউ আসলে খুঁজে পাইনি। এবং জাকেরের আন্ডারে বাংলাদেশ কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না, অন্তত এশিয়া কাপের ম্যাচগুলোতে আমরা দেখেছি যখন জাকের ক্যাপ্টেন্সি করেছেন একটু ছন্নছাড়া লেগেছে। পাকিস্তানের সঙ্গে ইজি জেতা ম্যাচটা আমরা হেরে গিয়েছি এবং ফাইনালে যেতে পারিনি এশিয়া কাপের, যদিও আফগানিস্তান সিরিজটায় বাংলাদেশ জিতেছে, বাট তারপরেও আমি বলবো যে এই ধরনের সিচুয়েশনে এসে বাংলাদেশ শুড বি থিঙ্কিং ভেরি হার্ড যে আসলে লিটন দাস যদি ইনকেস আবারও ইনজুর্ড হন বা তার অনুপস্থিতিতে ভাইস ক্যাপ্টেনটা দলের কে হবেন। সো এইসব ব্যাপার বাদ দিলে ইন টার্মস অফ প্লেয়ার পার্সোনাল বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা জায়গার মধ্যেই এই মুহূর্তে আছে। এবং একটা ভালো সিদ্ধান্ত যেটা নিয়ে আসলে আলোচনা করতেই চাই, সেটা হচ্ছে একটা সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, সেটা হচ্ছে তারা নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটার, যারা কিনা আসলে 3 ফরম্যাটেই বাংলাদেশকে বেশ কয়েক বছর ধরে রিপ্রেজেন্ট করছেন এবং মনে হচ্ছিল যে আসলে ওই সাকিব মাহমুদুল্লাহরা বা মুশফিকুর রহিমরা চলে যাওয়ার পর হয়তো এই দুজনই মোটামুটি বাংলাদেশের লিডারশিপ কোরটা ধরবেন প্রত্যেকটা ফরম্যাটে। তারা কিন্তু টি-20-র জন্য অপরিহার্য নন বা তাদেরকেও যে বাদ দেওয়া যায় সেই সাহসটা বিসিবি দেখিয়েছে, সেটার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পেতেই পারেন, কারণ ইট হ্যাজ টু বি বেসড অন পারফরমেন্স। এবং পারফরমেন্সের বেসিসে বাংলাদেশ যে টি-20 দলটা সাজিয়েছে এই মুহূর্তে, তারা একটা ভালো ফর্মে থাকা দল, ভালো একটা কনফিডেন্স তাদের মধ্যে রয়েছে, এক একজনের রোল কি সে ব্যাপারে তাদের একটা ভালো ধারণা রয়েছে। এবং বাংলাদেশ যে সাইফ হাসানকে ইনক্লুড করেছিল এশিয়া কাপের আগে তার পারফরমেন্সের ভিত্তিতে, সেটাও আমার কাছে মনে হচ্ছে খুবই পজিটিভ একটা মুভ, কারণ এই মুহূর্তে যদি একজন ক্রিকেটারের কথা বলতে হয় যিনি সবচেয়ে ইমপ্রুভ করেছেন, যে একটা ইমপ্রুভ পারফরমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে দিচ্ছেন, বড় বড় টিমের এগেনস্টও ভালো পারফর্ম করেছেন, তিনি হচ্ছেন সাইফ হাসান। সো সাইফকে নিয়ে আমাদের কিন্তু আশাটা একটু একটু করে বাড়ছে এবং তিনি পারফরমেন্স দিয়েই আমাদের আস্থাটা বজায় রাখার চেষ্টাই করছেন বলা যেতে পারে। এই যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওডিআই সিরিজটা গেল, সেখানেও প্রথম দুটো ম্যাচে হ্যাঁ রান পাননি, তবে তার আগে আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজে রান পেয়েছেন, তার আগে টি-20 সিরিজে দুর্দান্ত খেলেছেন, এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শেষ যেই ম্যাচটা হলো ওডিআই ম্যাচ, সেখানেও তার ওডিআই ক্যারিয়ারের সর্বোচ্চ 80 রানটা করেছিলেন। হি ডিজার্ভড আ সেঞ্চুরি ইন দ্যাট ম্যাচ। সো তার ফর্মটা বাংলাদেশকে খুব ভালো একটা জায়গায় রাখছে। তবে যেটা আন্ডাররেটেড রয়ে যায় সাইফ হাসানের পারফরমেন্সে, সেটা হচ্ছে তার বোলিংটা। সাইফ হাসান কিন্তু বেশ ইমপ্রুভ একজন বোলারও হয়ে গেছেন। আমরা ডোমেস্টিক সার্কিটে যখন দেখি সাইফকে কিন্তু বোলিং দেওয়া হয় এবং তিনি সেখানেও বেশ ভালো বোলিং করেন। 50 ওভার ম্যাচেও তাকে যখন বোলিংয়ে আনা হয় তিনি এফেক্টিভ বোলিং করেছেন, টি-20 ম্যাচগুলোতেও বেশ ভালো বোলিং করেছেন। এবং আপনি দেখেন যে এশিয়া কাপ বলেন, আফগানিস্তানের সাথে সিরিজ বলেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজ বলেন, সব জায়গায় যখনই তাকে বোলিংয়ে আনা হয়েছে তিনি কিন্তু পারফর্ম করে দিয়েছেন এবং হুট করে এমন কিছু পারফর্ম করে দিয়েছেন যেটা আনএক্সপেক্টেড ছিল। সো তার একটা ক্যাপাবিলিটি রয়েছে টি-20 ক্রিকেটে বোলিং এর জায়গাটায়, এটা বাংলাদেশকে খুব ভালো একটা পজিশনে রাখে এবং এটা বাংলাদেশের টিমের ব্যালেন্সটাকে বেটার করতে সাহায্য করে। আমরা ওডিআই টিমটার কথাই বলতে পারি, যেখানে মেহেদী হাসান মিরাজ এখন ক্যাপ্টেন আছেন, তার কিন্তু পারফরমেন্স যদি আমরা চিন্তা করে দেখি ওয়ানডে ক্রিকেটের জন্য কতটুকু মানানসই, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চলেই আসে। এবং
আমরা যদি পিওরলি অ্যাজ এ বোলারও চিন্তা করি, মেহেদী হাসান মিরাজের রিসেন্ট পারফরমেন্সের কথা যদি ভাবি এবং নতুন কোনো বোলার তাকে রিপ্লেস করতে পারেন কিনা সেই জায়গাটায়, আমার কাছে তো অনেক সময় মনে হয় যে সাইফ হাসান কুড অ্যাকচুয়ালি ডু হোয়াট মেহেদী মিরাজ ডাজ উইথ দ্য হোয়াইট বল ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট। সো মেহেদী হাসান মিরাজ কিন্তু অ্যাজ এ বোলার অপরিহার্য এখন আর নন। সাইফকে যদি আমরা অ্যাজ অ্যান ওপেনার কিংবা অ্যাজ এ নাম্বার 3 ব্যাটার ওয়ানডে ক্রিকেটে চিন্তা করে দেখি, সেই জায়গায় কিন্তু মেহেদী হাসান মিরাজকে আমাদের অ্যাজ এ বোলার প্রয়োজন হয় না। তো সাইফকে অ্যাজ এ 5th বোলার রেখে আমরা 6 বোলিং অপশনটা নিয়েও চিন্তা ভাবনা করতে পারি, যেখানে তানজিম সাকিব কিংবা সাইফুদ্দিনদের আমরা হয়তো সুযোগ দিয়ে দেখতে পারি, কিংবা স্পিনিং ট্র্যাক হলে আমরা ডেফিনেটলি নাসুমকে ইনক্লুড করতে পারি রিশাদের সাথে। সো এরকম কিছু নতুন অপশনস কিন্তু আমাদের জন্য তৈরি হয়ে যায়। সো মেহেদী মিরাজ ফর এক্সাম্পল, আপনাদেরকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেই, মেহেদী মিরাজ যদি ক্যাপ্টেন না থাকতেন তাহলে কি তিনি ওডিআই দলটায় থাকতেন? সেটাই কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা। এখন ওডিআই বিশ্বকাপ 2027 আমাদের হাতে এখনো বেশ কিছু সময় রয়েছে, সেই সময়টা নিয়ে আমরা হয়তো দেখবো সামনের দিনগুলোতে মেহেদী মিরাজ তার ওভারঅল অলরাউন্ড ক্যাপাবিলিটিসের জায়গাটায় ইম্প্রুভমেন্ট আনতে পারেন কিনা। কারণ সাইফ যেভাবে বোলিং করছেন, বিসাইডস হিজ ব্যাটিং, তিনি কিন্তু ইজিলি আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে মেহেদী মিরাজকে রিপ্লেসই করে দিতে পারেন। T20 দলে তো রিপ্লেস করেই দিয়েছেন, ওয়ানডে দলটার মধ্যেও আমার মনে হয় সাইফ হাসান ইজিলি মেহেদী হাসান মিরাজকে রিপ্লেস করে দিতে পারেন একই ধরনের পারফরমেন্স দিয়ে, কিংবা আরও ইম্প্যাক্টফুল কিছু পারফরমেন্সেস তিনি হয়তো দিতেও পারেন। সো ওই জায়গায় আপনাদের জন্য একটা প্রশ্ন আমি রাখছি যে আসলেই আপনাদের কাছে কি মনে হয় কিনা যে সাইফ মেহেদী হাসান মিরাজকে ওডিআই এবং T20 দুই জায়গাতে রিপ্লেস করার ক্ষমতা রাখেন কিনা? T20তে তো অলরেডি তিনি দেখিয়ে দিয়েছেন, মিরাজ তো এমনিতেই স্কোয়াডের সঙ্গে নেই। সো বোঝা যাচ্ছে যে বিসিবির প্ল্যানের মধ্যে মেহেদী মিরাজ অন্তত নেই T20 ফরম্যাটের জন্য। সো সাইফ সেই জায়গাটা অলরেডি নিয়ে ফেলেছেন। ওয়ানডে ক্রিকেটেও কি আমরা দেখতে পারি কিনা যে সাইফ হাসান মেহেদী হাসান মিরাজকে একটা সময় গিয়ে রিপ্লেস করবেন? সো ওই ব্যাপারটা আপনারা কমেন্ট করে ডেফিনেটলি জানান। আর T20 যে সিরিজটা রয়েছে সেটা নিয়ে আপনাদের আসার কথা জানাতেই পারেন। ওয়েস্ট ইন্ডিজ রিসেন্টলি তাদের যে খারাপ ফর্মটা রয়েছে, তারা কিন্তু নেপালের সঙ্গেও T20 ম্যাচ হেরেছে। সো সেই জায়গা থেকে তারা একটা অল টাইম লোতে থাকার কথা, সেখান থেকে ইম্প্রুভমেন্ট করতে হলে ডেফিনেটলি একটা ভালো উইকেটে খেলাটা যদি হয়, ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারের ব্যাপারে আমরা জানি, T20 প্রাওয়েস তাদের এই প্লেয়ারদের আমরা জানি। ওডিআই টিম থেকে T20 টিমটা কিন্তু অনেকটা ভিন্ন, অনেক নতুন নতুন প্লেয়াররা কিন্তু জয়েন করেছেন এই টিমটার মধ্যে। রহমান পাওয়েল থেকে শুরু করে জেসন হোল্ডার থেকে শুরু করে বেশ কিছু T20 এক্সপার্টসরা এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। সো কাজটা খুব সহজ হবে না বাংলাদেশের জন্য, তবে যে ফর্মের প্লেয়াররা রয়েছেন আমাদের এই মুহূর্তে T20 স্কোয়াডটায়, আমার মনে হয় সেই কনফিডেন্সটা তারা নিয়ে যেতে পারবেন। এবং T20 সিরিজটায় আমরা যদি একটু চিন্তা করে দেখি যে কারা টপ রান স্কোরার হতে পারেন এই সিরিজে, বাংলাদেশের পক্ষে কে বেস্ট পারফরমেন্স দিতে পারেন, আমি তো ঘুরে ফিরে আবারও বলবো সাইফ হাসানের কথাই। তারই অ্যাকচুয়ালি খুব ভালো একটা পসিবিলিটি আছে এই T20 সিরিজেও ভালো কিছু পারফরমেন্স দেওয়ার, ভালো রান করার। এবং আমি কিছু জিনিস আশা করব, ফর এক্সাম্পল শামীম হোসেন পাটোয়ারির কাছ থেকে আমার কিন্তু আশাটা অনেক বেশি। কারণ ওডিআই ক্রিকেটের কথা বাদ দিলাম, T20 ক্রিকেটে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি খুব এফেক্টিভ একজন ক্রিকেটার, অলরাউন্ড একজন ক্রিকেটার। বল হাতে একটা দুটো ওভার তিনি করে দিতে পারবেন, ফিল্ডিংয়েও তিনি একজন লাইভ ওয়্যার, এবং ব্যাটিংয়ে ঠিক ওই পজিশনটায় 6 বা 7 ওইসব জায়গায় যখন তিনি ব্যাট করতে আসেন, একটা লেফট হ্যান্ডেড ব্যাটারের কিন্তু বাংলাদেশের প্রয়োজন আছে বোধ হয় জায়গাটায়। আমি ম্যাচ আপের কথা বলছি না, আমি জাস্ট বলছি যে একটা ভ্যারিয়েশন নিয়ে আসা। কারণ টানা সেখানে যদি ডানহাতি ব্যাটাররা থাকেন, জাকের আলী, সোহান, তার আগে হৃদয়, তারাই যদি ব্যাট করে যেতে থাকেন, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা একটা একঘেয়েমি চলে আসছে, একটা ওয়ান ডিমেনশনাল ব্যাপার চলে আসে। শামীম পাটোয়ারি আসলে ব্যাপারটায় খানিকটা ব্রেক আমরা নিয়ে আসতে পারি। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে শামীম পাটোয়ারি অ্যাড করতে পারবেন এই T20 দলটা। এবং আমি আশা করব যে ইম্প্যাক্টফুল কিছু সময় যখন কিছু প্রয়োজন বাংলাদেশে তার কাছ থেকে অ্যাজ নাম্বার 7 ব্যাটার, বা একটা ইম্পর্টেন্ট পিস অফ ফিল্ডিং, বা একটা ইম্পর্টেন্ট একটা দুটো ওভার, সেই জায়গাগুলো যেন শামীম হোসেন পাটোয়ারি ইম্প্রুভ করেন। কারণ আমরা দেখছি আস্তে আস্তে করে যে আমাদের T20 স্পেশালিস্টদের একটা কোর আমরা খুঁজে পাচ্ছি, এবং তাদেরকে দিয়ে আসলে T20 দলটা সাজাতে পারলে আমরা খুব আশাবাদী হয়ে সামনের যে বিশ্বকাপটা রয়েছে T20 ওয়ার্ল্ড কাপ, সেখানে যেতে পারবো, ভালো পারফরমেন্স দিতে পারবো। গতবার যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল 2024-এ ইউএসএতে এবং ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে, সেখানে কিন্তু উইকেটের যে ধরনটা ছিল সেটা আমাদেরকে খানিকটা হেল্প করেছে, আমাদের স্পিনারদেরকে হেল্প করেছে। যেই টাইপের পেসার আমাদের টিমে রয়েছে, তানজিম সাকিব হোক কিংবা মুস্তাফিজ হোক, ওই ধরনের স্লো বা থেমে যাওয়া উইকেটের মধ্যে কিন্তু তাদের বোলিংটা ভালো হয়। সো সেটা অ্যাডভান্টেজ আমরা পেয়েছি। তারপরও আনফর্চুনেটলি আমরা সেমিফাইনালে যেতে পারিনি আফগানিস্তানের সঙ্গে ওই ম্যাচটা হেরে যাওয়াতে। এবারের T20 বিশ্বকাপ নিয়ে কিন্তু আমরা বেশ আশাবাদী হতেই পারি, কারণ খুব একটা বেশি দলে পরিবর্তন হয়নি, এবং যেই প্লেয়ারদের কথা বলছি আমি, রিশাদের কথা আমি বললাম, তারা কিন্তু আগের থেকে ইমপ্রুভ করছেন। 2024-এর যে রিশাদ ছিলেন, এখনের রিশাদ কিন্তু আরো অনেক বেশি পরিণত, এবং তার কাছ থেকেও অনেক ভালো এক্সপিরিয়েন্স বা ভালো পারফরমেন্স আমরা আশা করতেই পারি। সো এবারের এই যে T20 সিরিজটা হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, এইটার ব্যাপারে আপনাদের মতামত আপনারা জানাবেন প্লিজ, যে আপনারা স্কোরটা কত এক্সপেক্ট করছেন, এবং প্রথম যে T20 ম্যাচটা হবে, ইন্টারন্যাশনাল T20 ম্যাচটা হবে, সেখানে আপনাদের প্রেফার্ড প্লেইং 11টা কেমন হবে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং সেই সাথে থাকবেন অল স্পোর্ট এবিপির সঙ্গে সবসময়।
ভালো থাকবেন সবাই।